গাজায় আরও বিধ্বংসী ইসরায়েল, লেবাননে যুদ্ধ জড়ালে ইসরায়েলের চরম দশার হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের। উত্তর কোরিয়া থেকে ভিয়েতনামে পুতিন কিমের নতুন জোটে পশ্চিমারা কি আতঙ্কে? ভারতে বিষাক্ত মদ পানে ৩৭ জনের মৃত্যু, অসুস্থ আরও শতাধিক। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। গাজা রাফা, দেইর আল বালা এবং নুসাইরাতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পশ্চিম রাফায় হত্যার শিকার হয়েছেন অন্তত ৯ জন ফিলিস্তিনি। এদিকে গাজার বৃহত্তর শরণার্থী শিবির জাবালিয়ায় দেখা দিয়েছে ভয়াবহ খাদ্য সংকট। অনাহারে মারা যাচ্ছে ফিলিস্তিনিরা। বিস্তারিত শহীদ আরাফাতের রিপোর্টে। যদি বিশ্ব আমাদের মৃত্যু দেখতে চায়, যদি তারা আমাদের শিশুদের মৃত্যু দেখতে চায়, তবে সেই দুঃসময়ের দেরি নেই আর। আমরা একসময় খেতে পেরেছি, আজ না খেয়েও আমাদের শরীর সয়ে নিতে পারে, কিন্তু আমাদের সন্তানরা না খেয়ে থাকতে পারছে না, একটু খাবার তুলে দিতে পারছি না তাদের মুখে। এভাবেই আক্ষেপ করছেন জাবালিয়ার ফিলিস্তিনিরা। শহরটির বেশিরভাগ বাড়িঘর মাটিতে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে এখন শুধুই ধ্বংসস্তূপ আর মানুষের হাহাকার। মাথা গোজার ঠাইটুকুও নেই ফিলিস্তিনিদের, নেই খাবার পানি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত ত্রাণ। এই ধ্বংসস্তূপ দেখেন, ভাবুন আমরা কিভাবে বেঁচে আছি। কাজ নেই, খাবার নেই, খাবারের অভাবে বাচ্চারা কাঁদছে। কেউ নেই আমাদের পাশে দাঁড়ানোর, কেউ নেই সমাধানের পথ দেখাবে। শুধু জাবালিয়া নয়, ফিলিস্তিনের প্রতিটি শহরেই একই চিত্র। হামলার আতঙ্কের মধ্যে দিন কাটছে মানুষের। সেন্ট্রাল গাজা, নুসাইরাত ও দের আল বালায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। রাফা স্থল অভিযানের পর থেকেই শহরটিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চলছে। এরই মধ্যে রাফা ছেড়েছে ১০ লাখের বেশি ফিলিস্তিনি। শহরটিতে এখনও রয়ে গেছে ৬৫,০০০ মানুষ। বেঁচে থাকার প্রাণপণ চেষ্টায় বুলেট, রকেটের পাশাপাশি ক্ষুধা আর খাদ্যাভাবের মতো সংকট মোকাবেলা করতে হচ্ছে তাদের। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েলের চরম দশা করার হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের অস্তিত্ব বিলীন করার প্রশ্নে মতবিরোধ দেখা দিয়েছে ইসরায়েল সরকার এবং সেনাবাহিনীর মধ্যে। সর্বাত্মক যুদ্ধে জড়াতে ইসরায়েলি বাহিনী চূড়ান্ত প্রস্তুতি শুরু করার খবরে কড়া হুঁশিয়ারি দেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ। তিনি জানান, যুদ্ধ শুরু হলে কোনো নিয়ম আর সীমা মানবেন না হিজবুল্লাহ। কোনো আন্তর্জাতিক আহ্বানও আমলে নেওয়া হবে না। পালাবার জায়গা পাবে না ইসরায়েল। সম্ভাব্য যুদ্ধ আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিয়ে সাইপ্রাসে ইসরায়েলি বিমান ঘাঁটি এবং ইসরায়েলের সহায়ক ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। লেবানন থেকে ছোড়া রকেট ধ্বংস আর পাল্টা হামলা ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলের সেনা সদর। উত্তর সীমান্তে লেবাননের রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আলামত সংগ্রহ করেছেন ইসরায়েলের তদন্ত কর্মকর্তারা। এদিকে গাজায় সামরিক অভিযানের মাধ্যমে হামাসকে সম্পূর্ণ নির্মূলের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দৃঢ় বিশ্বাসের বিরোধিতা করেছেন সেনা মুখপাত্র দানিয়েল হাগারি। এতে মতবিরোধ আর পাল্টাপাল্টি যুক্তিতর্ক হয়েছে তাদের মধ্যে। হাগারির দাবি, হামাস তাদের কর্মকাণ্ডে একটি মতাদর্শ তৈরি করায় তা নির্মূল করা অসম্ভব। উত্তর কোরিয়ার পর দুদিনের বিশেষ সফরে ভিয়েতনামে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তির ধারাবাহিকতায় এই সফরে পুতিন ভিয়েতনামের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে আলোচনা করবেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে সফররত পুতিনকে বরণ করে নেয় ভিয়েতনামের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। উত্তর কোরিয়ার বহুল আলোচিত সফর শেষে এবারে ভিয়েতনামে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার হ্যানয় বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী চ্যান হং হা। এই সফরকালে কমিউনিস্ট শাসিত দেশটির প্রেসিডেন্ট তাও লাম, প্রধানমন্ত্রী ও শীর্ষ নেতাদের সাথে বৈঠক করবেন পুতিন। এছাড়া তার সাথে থাকা উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধি দল ভিয়েতনামের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেবেন।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন দুই দেশ মূলত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করবে। বিশেষ করে অর্থনীতি, জ্বালানি ও শিক্ষা খাতকে গুরুত্ব দেয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন এ সফরে ইউক্রেন যুদ্ধ বিষয়ক আলোচনা বিশেষ গুরুত্ব পাবে। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে ভারসাম্যপূর্ণ অবস্থান নেয়ায় বরাবরই ভিয়েতনামের প্রশংসা করে আসছেন পুতিন। পুতিনের বিশেষ এই সফরে দুই দেশ একটি প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রথমে উত্তর কোরিয়া, তারপর ভিয়েতনাম সফরের মধ্য দিয়ে পুতিন বোঝাতে চান পশ্চিমারা একজোট হয়েও রাশিয়াকে একঘরে করতে পারেনি এবং এশিয়ায় তার মিত্রের অভাব নেই। শুধু তাই নয়, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে পুতিন নিজের প্রভাব বলয় বাড়িয়ে চলেছেন। পুতিনের এই অপ্রতিরোধ্য ভাবমূর্তিও তৈরি করতে চায় ক্রেমলিন। রাশিয়া বা ভিয়েতনাম কোনো দেশই আইসিসির সদস্য না হওয়ায় তাদের নির্দেশ মানতে বাধ্য নয়। এদিকে পুতিনের এই সফর ঘিরে ভিয়েতনামের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। হ্যানয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনো দেশেরই উচিত নয় পুতিনের যুদ্ধ বিষয়ক প্রচারণার মঞ্চ হয়ে ওঠা বা তার নৃশংসতাকে স্বাভাবিক রূপদানে সহায়তা করা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। কিম জং উনের আমন্ত্রণে সম্প্রতি উত্তর কোরিয়া সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একান্ত বৈঠকের পাশাপাশি প্রতিরক্ষা সহ বেশ কিছু চুক্তি সই করেছেন দুই রাষ্ট্রনেতা। উভয় পক্ষের দেনা পাওনার খাতায় কি কি যোগ বিয়োগ ঘটল, চলছে সেসবের হিসাব নিকাশ। পশ্চিমাদের চিন্তায় ফেলা রাষ্ট্রীয় সফরটি দেশ দুটোর মধ্যকার দ্রুত ঘনিষ্ঠ হওয়া সম্পর্ককে আরও শক্তিশালী করবে। চুক্তির ফলাফলে ন্যাটোর বিপক্ষ শক্তি হিসেবে গড়ে উঠতে পারে পশ্চিমা বিরোধী নতুন কোনো সামরিক জোট। বিস্তারিত হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় ২৪ বছর পর উত্তর কোরিয়া সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া এবং উত্তর কোরিয়ার পুরনো সম্পর্কের পালে এই নতুন হাওয়া দুশ্চিন্তায় ফেলছে পশ্চিমা বিশ্বকে। নিষেধাজ্ঞার ফাঁদে কোণঠাসা পুতিন, এমন ধারণাকে যেন বুড়ো আঙুল দেখালেন এই নেতা। কিম জং উনের দেশে পা রেখে বিশ্বকে জানান দিলেন কারোরই নেই তাকে আটকে রাখার ক্ষমতা। আমেরিকা ও তার মিত্রদের নানা পদক্ষেপে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে প্রায় বিচ্ছিন্ন রাশিয়া ও উত্তর কোরিয়া। এমন পরিস্থিতির মাঝে সার্বিক কৌশলগত চুক্তি স্বাক্ষর করল পশ্চিমা বিরোধী দুই শক্তি। ঘটনার পরিপ্রেক্ষিতে ঘুরে ফিরে আসছে কিছু প্রশ্ন। উত্তর কোরিয়ার জন্য পশ্চিমাদের দেয়া বিভিন্ন নিষেধাজ্ঞা কি এখন থেকে রাশিয়ার জন্যও প্রযোজ্য হবে? ন্যাটোর বিপক্ষ শক্তি হিসাবে যৌথ সামরিক জোট প্রতিষ্ঠা করার দিকে যাচ্ছেন পুতিন ও কিম জং উন। পুতিনের সফরের পর রাশিয়া ও উত্তর কোরিয়ার পুরনো মিত্রতা কোন দিকে গড়ায় সেটা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রতিবেশী দেশ ও পশ্চিমাদের সাথে মুখোমুখি সংঘর্ষের সময় একে অপরকে সামরিকভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে দুই দেশ। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার প্রয়োজন সস্তায় অস্ত্র, আর পারমাণবিক সাবমেরিন ও স্যাটেলাইট নিয়ে পরীক্ষা নিরীক্ষায় রাশিয়ার কাছ থেকে কারিগরি সাহায্য পেতে চায় উত্তর কোরিয়া। অস্ত্র রপ্তানির বিষয়টি সবসময় অস্বীকার করে আসছে মস্কো ও পিয়ংইয়ং। পশ্চিমাদের ভয়কে খোঁচা দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ছে রুশ গণমাধ্যম। রাশিয়া যদি তার প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার সাথে সংলাপ ও চুক্তি করে, তাতে আমেরিকানদের সমস্যা কোথায়? এমন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো পশ্চিমাদের নির্লজ্জ চরিত্রের উদাহরণ রাশিয়ার বিভিন্ন মহলে উঠছে এমন মন্তব্য। ২০০০ সালের জুলাইয়ে প্রথমবারের মতো পিয়ংইয়ং সফরে এসেছিলেন প্রেসিডেন্ট পুতিন। শীতল যুদ্ধ শেষ হওয়ার পর সেটাই ছিল রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানান, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে এবার দেশটি সফর করলেন পুতিন। রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকার দেশগুলোকে পক্ষে টানার চেষ্টা করে যাচ্ছে আমেরিকা। নেয়া হচ্ছে হুমকি ধামকি ও কূটনৈতিক দেন দরবার সহ নানা কৌশল। আগের তুলনায় দুর্বল হয়ে এসেছে যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈশ্বিক শক্তি। এমন পরিস্থিতিতে উত্তর কোরিয়া ও রাশিয়ার শক্তিশালী বন্ধনের ঝড়ো বাতাসে কেঁপে উঠতে পারে পশ্চিমা শিবিরের ভিত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদ পানে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও শতাধিক মানুষ। তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মারা যান ৩০ জন। জেলা প্রশাসন জানিয়েছে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও কমপক্ষে ১০০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সরকারি মেডিকেল কলেজের বিশেষজ্ঞ সহ পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা করে বাড়তি অ্যাম্বুলেন্স এবং আইসিইউ প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত বছর এই তামিলনাড়ুতেই ২ জেলায় বিষাক্ত মদের বিষক্রিয়ায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল। বাংলাদেশের মধ্যে দিয়ে রেল নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে ভারত। এর ফলে শিলিগুড়ির চিকেন নেক করিডোর এড়িয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশটির অন্য এলাকাগুলোকে সহজে যুক্ত করা যাবে। এই রেলপথ তৈরির জন্য এরই মধ্যে একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারত সরকার। বিস্তারিত মীর ফজলে রাব্বি রিপোর্টে। এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয়, একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলকে অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করতে বাংলাদেশের ওপর দিয়ে বিকল্প রেল যোগাযোগের রুট তৈরি করতে যাচ্ছে ভারত সরকার। ইতোমধ্যেই এই রেলপথ তৈরির জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তুত করে ফেলেছে ভারতের সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, খসড়া প্রকল্পটিতে বাংলাদেশকে যুক্ত করে ১৪টি নতুন রুট রাখার পরিকল্পনাও করেছে ভারত। রুটগুলোতে সব মিলিয়ে রেল লাইন থাকবে ৮৬১ কিলোমিটার। সঙ্গে থাকবে বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিকল্প রুটটি। এতে করে সব মিলিয়ে এই প্রকল্পে রেল লাইন হবে ১২৭৫ কিলোমিটার। ২২ কিলোমিটার প্রশস্ত চিকেন নেক করিডোরটি বাংলাদেশ ও নেপালের মধ্য দিয়ে গেছে, যা আবার চীনের সঙ্গে ভারতের বিরোধপূর্ণ এলাকার মধ্যে পড়ে। ফলে সামরিক এবং বেসামরিক পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক করিডোরের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাইছে ভারত। মূলত এ কারণেই করিডোরটি এড়িয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরির কথা ভাবছে দেশটির সরকার। প্রকল্পের অংশ হিসেবে পুরনো রেললাইন বদলে নতুন রেললাইন স্থাপন করা হবে। অপরদিকে বাংলাদেশে তৈরি করা হবে নতুন রেললাইন। নতুন প্রস্তাব অনুযায়ী ট্রেনটি হলদিবাড়ি থেকে যাবে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও স্টেশন পর্যন্ত। ডালগাঁও পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি স্টেশন। এই স্টেশনের একটি লাইন উত্তর পূর্ব ভারতের ৭ রাজ্যকে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। ভূ রাজনৈতিক কারণে এ রেলপথ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে দেশটির উত্তর পূর্বগামী ট্রেন জলপাইগুড়ির চিকেন নেক করিডোর ঘুরে যায়। বাংলাদেশের দর্শনা, ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি হয়ে গেলে ৩০০ কিলোমিটার পথ কমবে। আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল রাজ্যের সঙ্গে বাকি ভারতের রেল যোগাযোগ সহজ হবে। তবে এর ফলে বাংলাদেশের ভূমি ও সার্বভৌমত্ব হুমকির মুখেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। আগে কলকাতা থেকে ছেড়ে আসা ট্রেন তৎকালীন পূর্ব পাকিস্তানের ভেতর ঢুকে খানিকটা পথ অতিক্রম করার পর আবার ভারতে প্রবেশ করত, কিন্তু ১৯৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর সেটি বন্ধ হয়ে যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি সেবায় নিয়োজিত কর্মী বাহিনী দিনরাত কাজ করছে বলে জানিয়েছে দেশটির সরকার। হিজল জুবাইরের আরেকটি ডেস্ক রিপোর্ট। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ইকুয়েডর। রবিবার থেকে চলা বর্ষণে দেশটির বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে ঘটছে ভূমিধসের মতো ঘটনা। দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা সচিবালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ অন্তত ৫ জন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ।
সচিবালয় জানায় কেবল মঙ্গলবারই দেশের ১৩টি প্রদেশে অতিরিক্ত বৃষ্টিপাতজনিত ৭৯টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তুঙ্গুরাহুয়া, চিম্বোরাসো, মোরোনা সান্তিয়াগো ও ন্যাপো প্রদেশ। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে ভারী বর্ষণে রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ১৩টি নদী ও একটি গিরিখাতের পানি বিপদসীমা পেরিয়েছে। এতে করে নানা অঞ্চলে দেখা দিয়েছে বন্যা। ওইসব অঞ্চলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় দমকল বাহিনী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের পাঠানো হচ্ছে বলে জানিয়েছে সরকার। দুর্গতদের উদ্ধার, ভূমিধস ঠেকানো, জনচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে তারা। এদিকে এ আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে তেল সরবরাহ বন্ধ রেখেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান ইপি পেট্রোকুয়েডর। অনাকাঙ্ক্ষিত যে কোনো দুর্ঘটনায় তেল ছড়িয়ে পড়া ও পরিবেশ দূষণ এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। এরই মাঝে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনের মধ্যে ভারী বর্ষণের কবলে পড়তে পারে ইকুয়েডরের অ্যামাজন অঞ্চল। হিজল জুবায়ের, বাংলা ভিশন। গরুর শরীর থেকে যে পুঁজ বের হয় তা দিয়ে জীবন বাঁচানো হয়েছে কোটি মানুষের। শুনে গা ঘিন ঘিন করলেও বাস্তবে এমনটি হয়েছে। করোনার চেয়েও কয়েক গুণ শক্তিশালী স্মল পক্স মহামারী থেকে পৃথিবীকে বাঁচানো এবং বিশ্বের প্রথম ভ্যাকসিন আবিষ্কারের গল্পই জানাচ্ছেন ইমরান মাহমুদ। গরুর শরীরের পুঁজ জীবন বাঁচিয়েছিল কোটি মানুষের। শুনতে অস্বাভাবিক মনে হলেও গরুর শরীরের পুঁজ দিয়েই এক ভয়াবহ মহামারীর হাত থেকে বাঁচানো হয়েছে পৃথিবীকে, যে মহামারীর সামনে করোনা মহামারী কিছুই ছিল না। কয়েক হাজার বছর ধরে এমন এক রোগ পৃথিবীর মানুষকে ভুগিয়েছে যার কোনো চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। প্রতি ৩ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত ছিল, আর যারা বেঁচে যেত তাদের জীবনে থেকে যেত ভয়াবহ দাগ। বলছি স্মল পক্সের কথা। প্রতি বছর আনুমানিক ৫ মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা যেত। আক্রান্ত ব্যক্তিদের অবস্থা এতটাই বীভৎস হতো যে তা হয়তো এই ভিডিওতে দেখানো সম্ভব হবে না, কিন্তু আপনারা চাইলেই গুগল থেকে দেখে নিতে পারেন। স্মল পক্স এক ধরনের ভাইরাল রোগ যা ভ্যারিওলা নামের ভাইরাসের কারণে হয়। এই ভাইরাসটা এক ধরনের অর্থোপক্স ভাইরাস। মাঙ্কি পক্স বা কাউপক্স একই ধরনের ভাইরাস। এই রোগটা ভয়াবহ রকমের ছোঁয়াচে। আক্রান্ত হওয়ার ৮ থেকে ১৬ দিনের মধ্যেই মৃত্যু হয় রোগীর। কিন্তু গবেষকরা দেখলেন এই রোগ একবার যার হয় তার আর দ্বিতীয়বার হয় না। অর্থাৎ আক্রান্ত ব্যক্তি বেঁচে গেলে তার শরীরে এই রোগের প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয়। তারা ভাবলেন যদি এই রোগের অল্প ডোজ সুস্থ মানুষের শরীরে প্রবেশ করানো যায় তাহলে হয়তো মানুষের মৃত্যু হবে না, আর তার রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। এই প্রক্রিয়াকে বলা হয় ইনকুলেশন। কিন্তু ১ থেকে ২% মানুষ এই প্রক্রিয়ার ফলে স্মল পক্সে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও ইনকুলেশন প্রক্রিয়ার আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়। হঠাৎ বিজ্ঞানীদের চোখে পড়ল এক অলৌকিক ঘটনা। ইংল্যান্ডের কিছু দূরে গ্লস্টারশায়ার নামের এক গ্রাম ছিল। সে গ্রামের কৃষকরা কখনো স্মল পক্সে আক্রান্ত হতো না। ১৭৯৫ সালে এডওয়ার্ড জেনার নামের একজন চিকিৎসক সে গ্রামের কৃষকদের নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণায় জানা গেল যেসব কৃষকদের কাউপক্স হয়েছে তাদের আর কখনো স্মল পক্স হয়নি। আরও গবেষণার পর জানা যায় কাউপক্স ও স্মল পক্স দুটি রোগই অর্থোপক্স ভাইরাস দিয়ে হয়, যেমনটা বলা হয়েছিল ভিডিওর শুরুতেই। অর্থাৎ কাউপক্সে আক্রান্ত হলে মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা স্মল পক্স থেকেও রক্ষা করে। আর কাউপক্স খুবই হালকা রোগ। এই রোগে মৃত্যুর হার একেবারেই নগণ্য, আর এই রোগে আক্রান্ত ব্যক্তি খুব দ্রুতই সেরে উঠতে পারেন। ডাক্তার জেনার কাউপক্সের ভাইরাস সংগ্রহ করলেন। তার বাসার যে মালি ছিল সেই মালির ছোট্ট ছেলেকে তিনি কাউপক্স দিয়ে আক্রান্ত করলেন। কয়েক সপ্তাহের মধ্যেই ছেলেটি সুস্থ হয়ে যায়। ৬ সপ্তাহ পর তিনি আবার এই বাচ্চাকে প্রাণঘাতী স্মল পক্স দিয়ে আক্রান্ত করলেন। ছোট বাচ্চাদের উপর এই ধরনের পরীক্ষা এখনকার সময় আইনত দণ্ডনীয় অপরাধ, কিন্তু সে সময় এমন কোনো আইন ছিল না। বাচ্চাটিকে স্মল পক্স দিয়ে আক্রান্ত করার পরেও বাচ্চাটির কিছুই হয় না, অর্থাৎ ডাক্তার জেনারের পরীক্ষা সফল হয়। তিনি এই প্রক্রিয়ার নাম দেন ভ্যাকসিনেশন। ভ্যাকসিন শব্দটি ল্যাটিন ভ্যাক্সা শব্দ থেকে এসেছে, যার অর্থ গরু। অর্থাৎ পৃথিবীর প্রথম ভ্যাকসিন আবিষ্কার করলেন ডাক্তার এডওয়ার্ড জেনার, আর প্রথম ভ্যাকসিন নেওয়া মানুষ ছিল সেই ছোট্ট বাচ্চাটি। এরপর কাউপক্স আক্রান্ত গরুর গা থেকে পুঁজ সংগ্রহ করে বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া হয়। দেশে দেশে সরকারিভাবে বাধ্যতামূলক করে এই গরুর পুঁজের টিকা দেওয়া হয়। এর ফলে ধীরে ধীরে স্মল পক্সের প্রকোপ কমতে থাকে।
এই সময় ভ্যাকসিনের বিরুদ্ধে কিছু মানুষ আন্দোলন করা শুরু করলেও খুব একটা কাজ হয়নি। পরবর্তীতে 1980 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে স্মলপক্স রোগকে পৃথিবী থেকে বিলুপ্ত ঘোষণা করেন। অর্থাৎ রোগাক্রান্ত এক গরুর শরীরে পুঁজের সাহায্যে ভয়াবহ এক রোগকে হার মানালো মানুষ। এই রোগ পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ায় এখন আর এর টিকা দেওয়া হয় না। 1980 সালের আগে যাদের জন্ম, যেমন আমাদের বাবা মা অথবা দাদা দাদি, তাদের হাতে বড় এক ধরনের দাগ হয়তো এখনও দেখা যায়। সেই দাগই হচ্ছে স্মলপক্সের টিকার দাগ। এই স্মলপক্সের 2টি স্যাম্পল এখনও পৃথিবীতে আছে, কিন্তু সেগুলো ল্যাবরেটরিতে রয়েছে। শুধুমাত্র গবেষণার জন্য এই 2টি স্যাম্পল এখনও রেখে দেওয়া হয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সকলকে ধন্যবাদ।